আসসালামু আলাইকুম। বিবিসি ন্যাশনাল বাংলা নিউজে আপনাকে স্বাগত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান। জানিয়ে দেব আবারও গাজায় যুদ্ধ শুরুর আশঙ্কা। এরপর জানিয়ে দেব ফিলিস্তিনি বন্দীদের উপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে ইসরায়েল। এবং আরও জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতি পরবর্তী ধাপ নিয়ে যুক্তরাষ্ট্রের আলোচনা করবে নেতানিয়াহু। সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাজ্য ইসরায়েলি পতাকা হাতে কোরআন পোড়ানো এক ব্যক্তি গ্রেপ্তার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে একটি অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে দিন ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরও কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান। ইরান রবিবার একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে, যা 1700 কিলোমিটার পর্যন্ত পাড়ি দিতে সক্ষম বলে জানানো হয়েছে। রাজধানী তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান এটি উন্মোচন করেন। রাষ্ট্রীয় টেলিভিশন ক্ষেপণাস্ত্রটির ছবি সম্প্রচার করেছে, যার নাম দেয়া হয়েছে এতেমাদ, ফার্সি ভাষায় যার অর্থ বিশ্বাস। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তৈরি করা সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এটি, যার সর্বোচ্চ পাল্লা 1700 কিলোমিটার বলে জানানো হয়েছে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির অগ্রগতি নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগ প্রকাশ এবং এটি মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে। এই নতুন ক্ষেপণাস্ত্র ইরানের অস্ত্র ভাণ্ডারের অন্যান্য ক্ষেপণাস্ত্র তাদের চিরশত্রু ইসরায়েলে পৌঁছাতে সক্ষম। গত বছর গাজা উপত্যকায় যুদ্ধ ছড়িয়ে পড়ার পর ইরান সে দেশে 2 দফা হামলা চালিয়েছে। এই ক্ষেপণাস্ত্র উন্মোচনে অনুষ্ঠানটি ইরানের জাতীয় মহাকাশ দিবসে অনুষ্ঠিত হলো। এছাড়া কয়েকদিন পর 10ই ফেব্রুয়ারি ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার 46তম বার্ষিকী। এক টেলিভিশন ভাষণে বলেন প্রেসিডেন্ট পেজিশকিয়ান বলেন, ইরানের ভূখণ্ডে আক্রমণের সাহস যেন কোনো দেশ না দেখায়, তা নিশ্চিত করতেই প্রতিরক্ষা সক্ষমতা, মহাকাশ প্রযুক্তি উন্নয়ন করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় ফেরার পর থেকে তেহরান একাধিক শক্তি প্রদর্শন করেছে, যার মধ্যে রয়েছে বড় ধরনের সামরিক মহড়া ও ভূগর্ভস্থ সামরিক ঘাঁটির প্রকাশ। একই সঙ্গে ইরান তার পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে আলোচনায় ফিরে আসার ইঙ্গিত দিয়েছে, যা কয়েক দশক ধরে উত্তেজনার বিষয় হয়েছে। অন্যদিকে ট্রাম্প তার প্রথম মেয়াদে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপের কৌশল অনুসরণ করেছিলেন। ইরান একসময় তার সামরিক সরঞ্জামের বড় অংশ তখনকার মিত্র যুক্তরাষ্ট্র থেকে সংগ্রহ করত, কিন্তু 1979 সালে ইসলামী বিপ্লবের পর ওয়াশিংটন সম্পর্ক ছিন্ন করে নিষেধাজ্ঞা আরোপ করা নিজস্ব অস্ত্র উৎপাদন করতে বাধ্য হয়েছে। 1980 থেকে 1988 সাল পর্যন্ত ইরাক যুদ্ধের সময় অস্ত্র নিষেধাজ্ঞার সম্মুখীন হওয়ার পর থেকে ইরান নিজস্ব অস্ত্র উৎপাদনে মনোযোগ দিয়েছে। বর্তমানে দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি শক্তিশালী অস্ত্র ভাণ্ডার রয়েছে, যেখানে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন। গাজায় আবারও যুদ্ধ শুরুর আশঙ্কা। গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ে আলোচনার জন্য কাতারের প্রতিনিধি দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এতে গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের মাধ্যমে আবারও যুদ্ধ শুরুর আশঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী দ্বিতীয় পর্যায়ে আলোচনা প্রথম পর্যায়ে 16তম দিনে অর্থাৎ সোমবার থেকে শুরু হবে। দ্বিতীয় পর্যায়ে হামাসের হাতে আটক থাকা সকল জীবিত পণবন্দীদের ফিরিয়ে দেওয়ার বিনিময়ে নির্ধারিত সংখ্যক ফিলিস্তিন নিরাপত্তা বন্দী এবং উপত্যকা থেকে সম্পূর্ণ ইসরায়েলি সেনা প্রত্যাহার অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে এক সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা জানান, চুক্তির দ্বিতীয় পর্যায়ে বাস্তবায়নের ক্ষেত্রে এই অগ্রগতি অত্যন্ত উদ্বেগজনক। তিনি আশা প্রকাশ করে বলেন যে এটি চলমান 42 দিনের প্রথম পর্যায়ের পরিপূর্ণতার উপর নেতিবাচক প্রভাব ফেলবে না। টাইমস অফ ইসরায়েল প্রতিবেদনটিতে ইঙ্গিত দিয়েছে যে নেতানিয়াহু দ্বিতীয় পর্যায়ে যাওয়ার পরিবর্তে যুদ্ধ পুনরায় শুরু করার সম্ভাবনাকে গুরুতর সহকারে বিবেচনা করছেন। সংবাদ মাধ্যমটি তাদের প্রতিবেদনে জানায়, শেষ মুহূর্তে নেতানিয়াহু মোসাদ প্রধান ডেভিড বার্নিয়াসিন, বেদ প্রধান রোনেন বার, পণবন্দীদের পয়েন্টম্যান নির্জান অ্যালন এবং অন্যান্য আলোচকদের সাথে এটি আগে থেকে নির্ধারণ করা বৈঠক বাতিল করেছেন। তিনি তার সামরিক সচিব রোমান গফম্যানের মাধ্যমে তাদের জানান যে তিনি আপাতত কাতারে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে যে নেতানিয়াহু মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাতের আগ পর্যন্ত এই বিষয়ে কোনো পদক্ষেপ নিতে চান না। এতে চুক্তির শর্তাবলী লঙ্ঘন হবে বলে মনে করা হচ্ছে।
ফিলিস্তিনি বন্দীদের ওপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি বন্দীদের ওপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল। শনিবার 1 ফেব্রুয়ারি সবশেষ বন্দী মুক্তির পর ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি একথা জানিয়েছে। ইসরায়েল হামাস যুদ্ধবিরতির চতুর্থ ধাপে গতকাল 3 ইসরায়েলি ও 183 ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন। এসব মুক্তিপ্রাপ্তদের অনেকের শরীরে মারাত্মক আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। আল জাজিরা জানিয়েছে বাস থেকে নেমে গাজার খান ইউনিসে ইউরোপীয় হাসপাতালে যাওয়ার সময় বন্দীদের অনেকে ক্লান্ত ও দুর্বল দেখাচ্ছিল। প্রতিবার বন্দীদের মুক্তির পর নজিরবিহীন নির্যাতন, অনাহার, চিকিৎসা বঞ্চিত এসব অনেকের মধ্যে স্ক্যাবিজ সংক্রমণ ছাড়াও কঠোর মারধরের নমুনা পাওয়া যায়। অনেকের সাক্ষ্য অনুসারে দিনের পর দিন নির্যাতন অব্যাহত ছিল, ফলে কিছু ক্ষেত্রে অনেকের পাঁজরের হাড় ভেঙে যায়। ফিলিস্তিনে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে গতকাল শনিবার ইসরায়েলি কারাগারগুলো থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দীদের শরীরে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে। ইহুদিবাদী কারারক্ষী তাদের উপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে। ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে ইসরায়েলি কারারক্ষীদের এই ভয়ঙ্কর আচরণের যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে হামাস। সেই সঙ্গে ন্যায় বিচারের জন্য জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো সহ আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানানো হয়। মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের মধ্যে একজন বলেছেন, গত 15 মাস ধরে আমরা সবচেয়ে নিষ্ঠুর নির্যাতনের সম্মুখীন হয়েছি। ইসরায়েলরা আমাদের সঙ্গে অসহনীয় আচরণ করেছে, পশুর মতো অত্যাচার করেছে আমাদের ওপর। কেটজিওট কারাগার থেকে মুক্তি পাওয়া বন্দীদের সাথে ইসরায়েল প্রিজন সার্ভিস যেভাবে আচরণ করেছে তাদের ক্ষোভ প্রকাশ করেছে রেড ক্রস কর্মীরা। গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে যুক্তরাষ্ট্রের আলোচনা করবেন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রে গিয়ে গাজা যুদ্ধবিরতি পরবর্তী ধাপ নিয়ে আলোচনা করবেন ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার ওয়াশিংটনে এ বিষয়ে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ মার্কিন দূত স্টিভের সাথে বৈঠকের কথা রয়েছে তার। শনিবার 1 ফেব্রুয়ারি ইসরায়েলি প্রেসিডেন্ট কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। রয়টার্স জানিয়েছে নেতানিয়াহু আজ রোববার ওয়াশিংটনের উদ্দেশ্যে ইসরায়েল ত্যাগ করবেন। সেখানে আগামী সপ্তাহে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করবেন। হোয়াইট হাউসে আলোচনা করবেন গাজায় যুদ্ধবিরতি নিয়ে। ইসরায়েলি প্রধানমন্ত্রী কার্যালয় জানিয়েছে, উটকপের সাথে আলোচনার সময় নেতানিয়াহু জানাবেন যে তিনি যুদ্ধবিরতি চুক্তির প্রতি শ্রদ্ধাশীল রয়েছেন। এই বৈঠকের পর উটকপ এই যুদ্ধবিরতির মধ্যস্থকারী কাতার ও মিশরের সাথে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন। তারা গত 15 মাস ধরে ইসরায়েল ও হামাসের সাথে মধ্যস্থতা করে এসেছে। গত মাসে ইসরায়েল ও হামাস একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়। সেখানে 3 ধাপে চুক্তি সম্পন্ন হওয়ার কথা। এরপর গাজা যুদ্ধ স্থগিত হয়। এ সময় হামাস কয়েকশো ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে 18 বন্দীকে মুক্তি দিয়েছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ে আলোচনার জন্য কাতারে প্রতিনিধি দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এতে গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের মাধ্যমে আবারও যুদ্ধ শুরুর আশঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েলি সংবাদ টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী দ্বিতীয় পর্যায়ে আলোচনা প্রথম পর্যায়ের 16তম দিন অর্থাৎ সোমবার থেকে শুরু হবে। দ্বিতীয় পর্যায়ে হামাসের হাতে আটক থাকা সকল জীবিত পণবন্দীদের ফিরিয়ে দেওয়ার বিনিময়ে নির্ধারিত সংখ্যক ফিলিস্তিনি নিরাপত্তা বন্দী এবং উপত্যকা থেকে সম্পূর্ণ ইসরায়েলি সেনা প্রত্যাহার অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে এক সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা জানান, চুক্তির দ্বিতীয় পর্যায়ে বাস্তবায়নের ক্ষেত্রে এই অগ্রগতি অত্যন্ত উদ্বেগজনক। তিনি আশা প্রকাশ করে বলেন যে এটি চলমান 42 দিনের প্রথম পর্যায়ের পরিপূর্ণতার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে না। যুক্তরাজ্যে ইসরায়েলি পতাকা হাতে কোরআন পোড়ানো এক ব্যক্তি গ্রেপ্তার। যুক্তরাজ্যে পবিত্র কোরআন অগ্নিসংযোগ করায় বর্ণবাদী অপরাধের অভিযোগে 47 বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাকে ইসরায়েলের পতাকা ওড়াতে দেখা যায়। স্থানীয় সময় শনিবার 1 ফেব্রুয়ারি ম্যানচেস্টার শহরের কেন্দ্রস্থলে এই ঘটনা ঘটে। এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। লাইভ স্ট্রিমিংয়ে দেখা যায় একজন ব্যক্তি কোরআন বলে মনে হয় একটি বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে ফেলেন, তারপর এতে আগুন ধরিয়ে দেন। ম্যানচেস্টার পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে তারা ওই দিন বর্ণবাদী আচরণের সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি পুলিশ হেফাজতে রয়েছেন। অ্যাসিস্ট্যান্ট চিফ কনস্টেবল স্টেফানি পার্কার বলেন, আমরা বুঝতে পারছি যে এটি আমাদের কিছু বৈচিত্র্যময় সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করবে। একটি লাইভ ভিডিও প্রচারিত হওয়ার বিষয়ে আমরা সচেতন। তিনি বলেন, আমরা অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করেছি। আমরা মত প্রকাশের স্বাধীনতার জন্য সঠিক ব্যক্তিদের স্বীকৃতি দেই।